বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, বারবার আলোচনা করেছি যে আমাদের দেশের গণতন্ত্রে একটা সংকট বা সমস্যা আসছে। প্রতিনিয়ত এই সংকটটা আরো বাড়ছে এবং বাড়ছে। এখন একটা আলোচনা সামনে এসে গেছে, বলা হচ্ছে যে আমাদের দেশের নির্বাচন পরিচালনা করে যে সংস্থা, সেই নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তারা একটা রাজনৈতিক দলের হয়ে ভোট কিনতে নেমেছে। না, আমি নয়, এদেশের বা আমাদের সংসদে যিনি বিরোধী দলনেতা সেই রাহুল গান্ধী পরিষ্কার এই অভিযোগটা তুলছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের গণতন্ত্রের সংকটের যে কথাটা আমরা বলেছিলাম, সেই সংকটটা ক্রমশ কতটা চওড়া হয়েছে, কতটা চওড়া হচ্ছে। রাহুল গান্ধী যখন এই অভিযোগ তুলছে তখন এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে নির্বাচন কমিশনের কাজ নিয়ে। নির্বাচন কমিশনের উচিত ছিল ঠিক এই মুহূর্তে তার কাজকে ঘিরে যে সংশয়, যে সন্দেহের জায়গা তৈরি হচ্ছে, সেগুলোকে নিরসন করবার জন্য, সেগুলো নিয়ে যাতে কোনো সংশয় না তৈরি হয় তার জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টা পরিষ্কার করা। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার করে এই দাবিটা করছে যে তারা বৈঠকে বসতে চান, তারা কথা বলতে চান, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে সেরকম সদিচ্ছা দেখানো হয়নি। বিহারের তেজস্বী যাদব তিনিও একেবারে সরাসরি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন বিহারে ভোট বন্দি করতে নেমেছে, অর্থাৎ এক শ্রেণীর মানুষকে ভোট থেকে বিরত রাখবার যাবতীয় প্রক্রিয়া নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা করছেন। তেজস্বী যাদব নিজের নাম ভোটার লিস্টে না থাকার অভিযোগ করেছে, যদিও কমিশনের তরফে জানানো হয়েছে যে তার নাম আছে অন্য একটা নম্বরে বা এপিক নম্বরে, তার নাম আছে। প্রশ্ন উঠছে যে এভাবে এপিক নম্বর যদি বদলে যায় তাহলে সাধারণ মানুষ সেটাকে কি করে তার নিরসন করবে বা সমাধান করবে? এত কম সময়ের মধ্যে এত সন্দেহ, এত যে পরিমার্জনের কথা কমিশন বলছে, সেটা কি আদৌ সম্ভব? শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলো নয়, আমরা যদি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখি, সেখানেও নির্বাচন কমিশনের কাজ নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। তারা বলেছেন যে নির্বাচন কমিশন যে কার্ড বা যে নথিগুলো নিজেই দিয়েছিল, সেগুলোকে গ্রাহ্য করতে তার আপত্তি কেন, বা এখন সেটা গ্রাহ্য করতে চাইছেন না কেন? এত কম সময়ের মধ্যে বিহারে যেভাবে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এবং নতুন তালিকায় যাদের নাম বাদ পড়ছে, সেটা কেন করা হলো সেটা নিয়ে একটা সংশয়, একটা সন্দেহ থাকছে। আমরা আবারও বলছি যে এই গুরুতর বিষয়টা আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর একটা ধাক্কা লাগছে কিনা সে বিষয়ে যখন সংশয়, সন্দেহ তৈরি হচ্ছে, তখন তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া আলোচনাটাকে এই দিকে আনতে চাইছে না। তারা যেভাবে দেখাবার চেষ্টা করছে, যেভাবে বলবার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যথার্থ ভোটার তালিকা তৈরি করবে, ভোটার তালিকায় কোনো মৃত মানুষের নাম থেকে গেল কিনা, কিংবা কেউ বাইরে থেকে এসে ভোটার লিস্টে তাদের নাম তুলে নিয়েছে কিনা সেটা পরিমার্জন করা, সেটা নিয়ে পর্যালোচনা করা নির্বাচন কমিশনের কাজের মধ্যেই তো পড়ে, দায়িত্বের মধ্যেই পড়ে। সুতরাং এটা তো ঠিক যে নির্বাচন কমিশন একটা যথার্থ তালিকা সামনে আনবে, এটাই তো তার কাজ। নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে এটা নির্বাচনের কমিশন কাজের আওতার মধ্যে পড়ে। আমরা একবারও অস্বীকার করছি না, আমরা একবারও অস্বীকার করছি না যে নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকায় যদি কোনো অবৈধ নাম ঢুকে যায় সেটাকে বাদ দেওয়া, মৃত মানুষের নাম বাদ দেওয়া। কিন্তু সেটা কি নতুন কিছু? এটা তো হয়ে আসছিল। তাহলে এখন কি হলো? যে যে বিষয় নিয়ে সংশয়, সন্দেহ হচ্ছে, তার উত্তর নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা দিতে পারছেন? এই যে মহারাষ্ট্রে সদ্য নির্বাচন হয়ে গেছে, মহারাষ্ট্রে যে নির্বাচন নিয়ে সন্দেহ হচ্ছে যে অনেক ভোটার তালিকায় অনেক নাম সংযোজন হয়েছে, কিভাবে হলো? শুধু তাই নয়, মহারাষ্ট্রে নির্বাচনে যে ভোট পড়েছে এবং যে ভোট গণনা হয়েছে তার মধ্যে একটা ফারাক রয়েছে, সে বিষয়ে কোনো
সুস্পষ্ট জবাব নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দিতে পারেনি। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নের নির্দিষ্ট জবাব কমিশনকে দিতে হবে। কমিশন নিরন্তর মানুষের সংশয় সন্দেহ দূর করবে, এটাই কমিশনের কাজ। কমিশন সেটা করছে না, সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে না কমিশন। বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে দাবি করছে তাদের সেই দাবি মেনে তাদের সাথে বৈঠকে বসছে না। এগুলো নিয়ে সংশয় তৈরি হচ্ছে, বারবার সংশয় তৈরি হচ্ছে। অবৈধ ভোটার বাদ দেওয়াটা অবশ্যই কাজ, কিন্তু অবৈধ কারা, কিভাবে হলো, তার ব্যাখ্যাও তো নির্বাচন কমিশনকেও হাজির করতে হবে। এই প্রশ্নগুলো বাদ দিয়ে তো আমরা গণতন্ত্রকে সংশয়ের ঊর্ধ্বে রাখতে পারি না। গণতান্ত্রিক কাঠামোর উপরে ধাক্কা লাগছে এই কারণেই তো যে নির্বাচন কমিশনের মতো সংস্থার কাজে সবাই সন্দেহ প্রকাশ করছে। সেটা হবে কেন? নির্বাচন কমিশন এমন সন্দেহের অবকাশ রাখবে কেন? এটাই তো আমাদের প্রশ্ন। আসুন গোটা বিষয়টা একটু আলোচনা করি। রাহুল গান্ধী যে অভিযোগ করেছে সেটা গুরুতর। তেজস্বী যাদব একই রকম অভিযোগ করছেন। তিনি বলছেন যে বিহারে ভোট চুরি করবার জন্য বিজেপির সঙ্গে একেবারে নির্বাচন কমিশন এক সারিতে এসে দাঁড়িয়েছে। মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। এই অভিযোগ খণ্ডন করবার দায়িত্ব নির্বাচন কমিশনের আছে। নির্বাচন কমিশনের গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আমি আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার রয়েছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন উজ্জয়িনী হালিম, সমাজকর্মী এবং একই সাথে উজ্জয়িনী এডিআর এর অন্যতম, এখানকার যে চ্যাপ্টার তার অন্যতম সদস্য। এডিআরও গোটা বিষয়টা নিয়ে একটা মামলা করেছে। উজ্জয়িনী সেই বিষয়টা বলবেন। আমি আপনাদের দুজনকেই আজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আলোচনার আসবার আগে যে গুরুতর অভিযোগটা রাহুল গান্ধী করছেন, আমি রাহুল গান্ধীর অভিযোগের একটা অংশ দেখাতে বলবো এবং তারপর আসবো যে খুব গুরুতর অভিযোগ। আমরা বলছি না, দেশের যিনি বিরোধী দলনেতা তিনি যখন এইরকম অভিযোগ করে তখন নির্বাচন কমিশনের কাজে অবশ্যই সন্দেহ হয়। আমি স্ক্রিন জুড়ে দেখাতে বলবো, টিভির পর্দা গোটাটা জুড়ে যদি দেখানো যায়। हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। और मैं लाइटली नहीं बोल रहा हूँ, मैं 100% प्रूफ के साथ बोल रहा हूँ, ठीक है। और आप सबको पता लग जाएगा जैसे ही हमने ये रिलीज किया, पूरे देश को पता लग जाएगा कि इलेक्शन कमीशन वोटर चोरी करा रहा है। अब किसके लिए करा रहा है, किसके लिए करा रहा है? बीजेपी के लिए करा रहा है। ओपन एंड शट है, नो क्वेश्चन। हमें मध्य प्रदेश में सस्पेशन था, लोकसभा में सस्पेशन था, महाराष्ट्र में वो थोड़ा आगे गया, स्टेट लेवल पे हमें लगा कि यहाँ पे चोरी हुई है। वोटर रजिस्ट्रेशन हुआ था, 1 करोड़ वोटर ऐड हुए थे। फिर हम थोड़ा डिटेल में गए, हमने कहा देखो अब इलेक्शन कमीशन तो मदद नहीं कर रहा है, तो थोड़ी ग्रैन्युलरिटी में जाना है, गहराई में जाना है। तो हमने अपना ही इन्वेस्टिगेशन करवाया, उसमें 6 महीने लगे। और जो हमें मिला है वो एटम बम है। कब खुलासा करेंगे? एटम बम है, फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं। इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, आप हमें वीडियोग्राफी, हर पोलिंग बूथ पे वीडियो लगा हुआ है वो মারাত্মক অভিযোগ পরিষ্কার জানিয়ে দিলেন রাহুল গান্ধী যে ইলেকশন কমিশন ভোট চুরি করছে। কার হয়ে করছে সেটাও পরিষ্কার জানিয়ে দিলেন, যে কোনো রাগঢাক করেননি এবং বলেছেন কিছুদিনের মধ্যেই সমস্ত তথ্য সামনে আনবো এবং তার মতে এটা একটা অ্যাটম বোম, কিছুদিনের মধ্যেই ফাটবে। নির্বাচন কমিশনকে পরিষ্কার ভোট চুরির অভিযোগে অভিযুক্ত করছেন এদেশের বিরোধী দলনেতা। আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আপনারাও একটা মামলা করেছে, এডিআর একটা মামলা করেছে, সেখানেও কিন্তু কিছু গরমিল আছে। যা ভোট পড়েছে এবং যা ভোট গণনা হয়েছে তার মধ্যে একটা ফারাক রয়েছে এবং কতগুলো
কতগুলো আসনে এটার ফলে প্রভাবিত হতে পারে তার একটা ইঙ্গিতও ছিল। গোটা বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে, কোথাও মনে হয় না যে নির্বাচন কমিশনের কাজে এই রকম একটা সন্দেহ, এবং বিরোধী দলনেতা যেটা বলছে এটা তো মারাত্মক গুরুতর অভিযোগ। সঙ্গে সঙ্গে তো নির্বাচন কমিশনের উচিত ছিল এই বিষয়টাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করা এবং গোটা বিষয়টা নস্যাৎ করা। এখনো পর্যন্ত আমরা দেখিনি, গত দুদিন হয়ে গেছে। আমি একটা ইউটিউবের সৌজন্যে ভিডিওটা পেয়েছি। আচ্ছা, শোনা যাচ্ছে কি? আমার মনে হচ্ছে একটু সংযোগে কিছু সমস্যা হচ্ছে। এখন আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, মূলত যে বিষয়টা নিয়ে আজকে চর্চা করছেন, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আপনি আজকে অনুষ্ঠানের ভূমিকাতেও বললেন এবং এখন চর্চা করছেন, দুটি বিষয়। একটা বিষয় হচ্ছে যেটা ইন্টেন্সিভ রিভিশনের কথা যেটা আপনি বলছেন, যেটা এসআইআর পদ্ধতিতে নতুন ভোটার তালিকা ইত্যাদি তৈরি, যেটা বিহারে চালু হয়েছে এবং এরপরে সারা দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন করবেন বলেছেন, সেটা একটি। এবং আরেকটি, আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে বিস্ফোরক একটি মন্তব্য করেছেন এবং যে দাবিটা করেছেন, খুবই নিশ্চয়ই এটা যে দাবিটা উনি করেছেন, যেটা আপনার এখানেই আপনার চ্যানেলে আপনাদের পর্দাতেই দেখছি এবং আরো অন্যান্য জায়গাতে মিডিয়াতে দেখছি, এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা উনি যা বলেছেন। সেটা যদি সত্যি হয় তো এটা আমাদের গণতন্ত্র, আমাদের নির্বাচনী গণতন্ত্রের নির্বাচন স্বচ্ছ হওয়া এবং নির্বাচনে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে অংশগ্রহণ করা এবং অবাধ ও সুষ্ঠু ও স্বচ্ছ, আমরা এই বিশেষণগুলো ব্যবহার করি, নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনকে পরিচালনা করার জন্য আমাদের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, নির্বাচন কমিশন কোনো দলের প্রতিনিধিত্ব করে না, সেটা সাংবিধানিক, এটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, যে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এই বিষয়টি, পুরো সমস্ত বিষয়গুলোই আমাদের সংবিধানে রয়েছে। এবং এখন যদি তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, প্রথমত আমার মনে হয় যে শ্রী রাহুল গান্ধী যেটা বলছেন সেই রকম যদি গুরুতর ওনার কাছে যখন রয়েছে কিছু প্রমাণ, তো সেটা ওনার সামনে জনসমক্ষে নিয়ে আসা উচিত। এটা আছে এবং এটা আমি জানাবো, কালকে জানাবো, পরশু জানাবো করার তো বিষয় না। এটা আমাদের গণতন্ত্র এবং নির্বাচনী গণতন্ত্রের মূল জায়গাতে কুঠারাঘাত করতে পারে, যেটা উনি বলছেন সেই অভিযোগ যদি সত্যি হয়। সুতরাং এই ধরনের অভিযোগ নিয়ে কোন ধরনের রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি না। এই ধরনের অভিযোগ গণতন্ত্র, আমাদের যে গণতন্ত্র তার মূলে কুঠারাঘাত করে যদি অভিযোগ সত্যি হয়। অন্যদিকে এবারে আমাদের নির্বাচন কমিশনের কাজকর্মের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, নির্বাচন কমিশন, যেটা আমি বলছিলাম যে নিরপেক্ষভাবে কাজ করবে এবং নিরপেক্ষভাবে কাজ শুধু করবে না, সে যে নিরপেক্ষভাবে কাজ করছে প্রমাণটাও বারবার দেবে। অর্থাৎ শুধু শাসক দল না, বিরোধী দল এবং জনগণের সামনেও সে তথ্যগুলো রাখবে এবং কথোপকথন করবে, অর্থাৎ প্রেস কনফারেন্স করবে ইত্যাদি, আপনি যেটা বলছেন সেটা। তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে অভিযোগ, সেটা আজকে নতুন নয়। দীর্ঘদিন ধরে নানান ভাবে নিরপেক্ষতা, তাদের কাজকর্ম, তাদের জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা, এই বিষয়গুলোর উপরে প্রশ্নচিহ্ন বারবার লাগছে। আমি এডিআর-এর একটা কেসের রেফারেন্স এখানে দিচ্ছি। 2019 সালের কেস, 24 সালের না। 2019 ইভিএম বিতর্ক যেটা হয়েছে, সেটা 2019 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের 17 সম্ভবত জেনারেল ইলেকশন, লোকসভা নির্বাচন হলো এবং 24-এ 18 লোকসভা নির্বাচন হলো। দুটো ক্ষেত্রেই আমি বেশি পরিসংখ্যান দিয়ে এই কথাটাকে অনেক ভারী, অনেক কথার জটিলতার মধ্যে যাব না, কিন্তু 2019-এ এডিআর-এর একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 542টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে 347টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ইভিএম এ যা ভোট পড়েছে এবং যা ভোট গোনা হয়েছে বলে বলা হচ্ছে, তার মধ্যে গড়মিল ছিল। আর 2024-এ এইটা পুরো 542টার মধ্যে 538টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে এই ইভিএম এ পড়া ভোট এবং গোনা ভোটের মধ্যে হিসেব মিলছে না। এই 2024-এর হিসেব যদি আমরা দিই, 362টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যা ভোট গোনা হয়েছে সেটা পুরো পড়া ভোটের থেকে কম এবং প্রায় 176টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভোট গোনা হয়েছে বেশি। 2019 সালের হিসেবে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখবো যে এই যে পার্থক্য, সেটা কোনো কোনো জায়গায় যেমন একটা ভোটের পার্থক্য, সেখান থেকে 1 লাখেরও বেশি ভোটের পার্থক্য। এবং এমন 6টা সিট ছিল যেখানে পার্থক্যটা উইনিং মার্জিন যেটা ছিল, যারা ওখানে জিতেছেন যে সমস্ত ক্যান্ডিডেটরা,
উইনিং মার্জিনের থেকেও বেশি ছিল। অর্থাৎ কথাটা হচ্ছে অন্যভাবে বলতে গেলে যদি এই সমস্ত সঠিকভাবে করা হতো তাহলে হয়তো কিছু আসনের ফলাফল পরিবর্তিত হতো, নির্বাচনের ফলাফল পরিবর্তিত হতো। এইটা তথ্য প্রমাণ বলছে, এটা কোনো রাজনৈতিক দাবি বা নয়। এইটা নিয়ে 2019 সালে এবং 2020 সালে এডিআর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেই মামলার শুনানি এখনো চলছে। এবং যে জিনিসটা আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্বচ্ছতার কোথাও একটা অভাব হচ্ছে। আমরা জানি 17C পার্ট 1 পার্ট 2 যে ফরম্যাটের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্তব্য হচ্ছে নির্বাচনের পরে পরে কত মানুষ ভোট দিল এবং কত ক্যান্ডিডেট কত ভোট পেল সেই তথ্যটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জনসমক্ষে রাখা। কিন্তু আমরা বিগত নির্বাচনগুলোতে বারবার দেখতে পেরেছি যে একটা টেন্টেটিভ ডেটা দেওয়া হচ্ছে, ফাইনাল ডেটা দেওয়া হচ্ছে না। কিছুদিন পরে সেই ডেটা পাল্টিয়ে অন্য ডেটা দেওয়া হচ্ছে এবং সেই প্রথম ডেটা এবং পরের ডেটার মধ্যে অনেকটা তফাৎ হচ্ছে। এবং কেন তফাৎ হচ্ছে এই ধরনের প্রশ্ন আসলে তার কোনো সদুত্তর মিলছে না। টেন্টেটিভ ডেটার উপরে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাচ্ছে, যেই জায়গাটাতে এডিআর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলেছে এইটা নির্বাচন কমিশনের করা উচিত না। নির্বাচন কমিশনের যেটা ফাইনাল রেজাল্ট, ফাইনাল পরিসংখ্যান, সেটা ওয়েবসাইটে থাকা উচিত এবং তার ভিত্তিতেই নির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়া উচিত। তাতে যদি একদিন দেরিতেও নির্বাচনের ফলাফল ঘোষণা হয় সেইটা বড় বিষয় না। সময়টা একদিন বেশি লাগতে পারে ভারতের মতন একটা এত বড় গণতান্ত্রিক দেশে, সেটাতে আমার মনে হয় না যে একটা বিশাল আকাশ ভেঙে পড়বে মানুষের মাথাতে। কিন্তু এই যে গরমিলগুলো চোখের সামনে বারবার ভেসে উঠছে এবং তার সাথে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনের নীরবতা, সে বিরোধী দলগুলোর সাথে কথা বলে না, সে নিয়মিত প্রেস কনফারেন্স করে না। তো এই নির্বাচন কমিশনের একটা দাম্ভিকতাও থাকার কথা না। নির্বাচন কমিশনের সবাইকে কনভিন্স করানো উচিত যে আমি সুষ্ঠুভাবে নির্বাচন করছি। এর পাশাপাশি আরেকটা ছোট করে এসআইআর সম্পর্কে একটা কথা বলেই আমি এই পর্যায়ে থামবো। সেটা আপনি শুরুতেই বলেছিলেন নির্বাচন কমিশনের এইগুলো কাজ, যে ইলেকটোরাল রোল রিভিশন করা, যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া, নতুন ভোটার যাদের 18 বছর বয়স হচ্ছে তাদের নাম ইনক্লুড করা, অবশ্যই এটা কাজ এবং এটা সবসময় হয়ে থাকে। কিন্তু এসআইআর এর মাধ্যমে শুরু থেকেই যেটা আমাদের মনে হয়েছে নির্বাচন কমিশন করছেন, যেটা করার চেষ্টা করছেন, সেটা নির্বাচন কমিশনের কাজ না। সেটা কি? সেটা নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব পরখ করার চেষ্টা করছে, যেটা একেবারেই নির্বাচন কমিশনের, আমাদের সংবিধান অনুযায়ী, আমাদের দেশের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের আওতার মধ্যে পড়ে না, নির্বাচন কমিশনের কাজও না। এবং নির্বাচন কমিশন সেই পথে হাঁটতে গিয়েই যে 11টা নথির কথা বলেছেন, যে নথিগুলো তারা গ্রাহ্য করবে। আমরা জানি আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষিতে যে তার অনেক কিছু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে থাকে না। যেই প্রসঙ্গেই আজকে হয়তো বিহারের থেকে তথ্য আসছে যে 65 লাখের বেশি ভোটার নির্বাচনের এই তালিকা থেকে বাদ পড়েছেন। আরেকটি ছোট কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এসআইআর পুরো প্রক্রিয়াটা আমাদের দেশের যে নির্বাচন সংক্রান্ত আইন সেটাকেও লঙ্ঘন করছে। কারণ আমাদের দেশে কারোর নাম নির্বাচনের তালিকা, ভোটার তালিকা থেকে বাদ দিতে গেলে কতগুলো প্রক্রিয়া রয়েছে। তাকে জানাতে হয় যে তোমার নাম কেন বাদ দেওয়া হবে না, তাকে বলার সুযোগ দেওয়া হয়। এইরকম বলা যায় না যে তোমাকে এই কাগজটা দিতে হবে এবং তুমি তা না হলে তুমি বাদ পড়ে গেলে। যতক্ষণ ভোটার তালিকাতে দেশের একজন নাগরিকের নাম রয়েছে ততক্ষণ সেই তালিকা থেকে তার নামকে বাদ দিতে গেলে সে যে নাগরিক না সেটা প্রমাণ করার দায়িত্ব সরকারের বা আমাদের দেশের নির্বাচন কমিশনের, যদি বলা হয় নির্বাচন কমিশনের, মানুষটির না, ভোটারটির না। ভোটারের দায় নয় প্রমাণ করা যে আমি নাগরিক, আমার যতক্ষণ ভোটার তালিকায় নাম আছে আমি তো অবশ্যই নাগরিক। তো নির্বাচন কমিশন নিজের কাজটা না করে যেটা করার কথা ছিল না সেটা করছে। এই সংক্রান্ত কেস আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্ট, আপনি বললেন, মন্তব্য করেছে যে কেন ভোটার কার্ড এবং আধার কার্ডকে গণ্য করা হবে না, এবং এই প্রসঙ্গেও আগামী দিনে আরো আলাপ আলোচনা হবে। সামগ্রিকভাবে নির্বাচন কমিশন মানুষের কাছে নিজেদের ভাবমূর্তিটাকে জোরালোরা করে ক্রমশ পূর্ণ করছে, এখানটা বড় আশঙ্কার কথা। আমি আপনার কাছে শেষ করার আগে শুধু একটু নির্দিষ্ট করে জানতে চাইবো উজ্জয়িনী, যে আপনি বললেন যে প্রাথমিকভাবে এটা তো ঠিক যে তথ্য সামনে এসেছে, যাতে যা ভোট পড়েছে 2019-এ এবং 2024-এ যা ভোট পড়েছে এবং যা গুনতি হয়েছে তাতে একটা গরমিল আছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। একদম সেটা হয়েছে, যে পরিসংখ্যান রয়েছে, পাবলিক ডোমেইনে ফিগার রয়েছে। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করা হয়েছে, তার কোনো সদুত্তর মেলেনি।
বরং আমরা এখন রিসেন্টলি শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন কতগুলো মক ট্রায়াল করে কিছু কিছু বলেছে যে অনেক সময় মক ট্রায়ালের সময় যেটা হয়েছে সেটা যদি ডিলিট করা না হয়ে গিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি থেকে যায়। কিন্তু সুষ্ঠু আমাদের দেশের গণতন্ত্রকে পুরোপুরি তো কিছু নেই। সুষ্ঠুভাবে এটা সহজ অঙ্ক। আমরা এডিআরের যে মামলা, সেই মামলায় ইভিএম মেশিন হ্যাক করা যায়, এই যায় সেই ধরনের কোনো কথা বলা হয়নি। সহজ সরল একটা কথা জানতে হয়েছে, 5টা ভোট যদি পড়ে থাকে তো গোনার পরেও তো 5টা ভোটই থাকবে, গোনার পরে সেটা কখনো 4টে কখনো 6টা হয়ে যাচ্ছে কি করে, এবং বিভিন্ন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, একটা দুটো জায়গাতে না। তো এই প্রশ্নের উত্তর তো নির্বাচন কমিশনই দিতে পারে, আর কে দেবে? একদম, বিশেষ করে এবারে 2024-এর লোকসভা নির্বাচনে যখন সেভাবে অন্যের সাহায্য নিয়ে বিজেপিকে সরকার করতে হয়েছে, এই প্রশ্নটা তো অত্যন্ত জরুরি প্রশ্ন। আমি মিরাতুন্দির কাছে আসবো। মিরাতুন্দি, আপনি শুনলেন কতদিন আগে আপনি এবং সেই অনুষ্ঠানে উজ্জয়িনীর উপস্থিত ছিল, বারবার আমরা করে গণতন্ত্রের সংকটটা কোথায়, নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে যে কোথায় আমাদের যে সংস্থাগুলো যেটা গণতন্ত্রকে ধরে রাখতে পারতো। আমরা মিডিয়া নিয়ে আলোচনা করছি, এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলনেতা মানে একেবারে গুরুতর অভিযোগ করছে, এখনো পর্যন্ত সদুত্তর নেই। এবং প্রাথমিক রাজনীতির বাইরে বিভিন্ন সংগঠন যে তথ্যগুলো আনছে পরিসংখ্যান, সেখানে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের কাজে অনেক গলদ আছে, অনেক ফাঁক আছে। প্রথম যে মন্তব্যটা আমায় করতে হচ্ছে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেটা করতে হচ্ছে বলে আমার নিজেরই লজ্জা হচ্ছে। সেটা হলো যে সভ্য মানুষের জন্য লজ্জার বিষয় এবং গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে আমাদের লজ্জার বিষয় নির্বাচন নিয়ে যা কাণ্ড ঘটছে। আমাদের যে কথাগুলো এখন বলতে হচ্ছে, সেই কথাগুলো যে বলতে হচ্ছে সেটা সভ্য মানুষের জন্য লজ্জা, গণতান্ত্রিক দেশের মানুষের জন্য লজ্জা। এটা 1 নম্বর কথা আমার আজকে। দ্বিতীয়, এই প্রসঙ্গে বলবো, বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যে ভূমিকাটা আজকে নিয়েছেন সেটা প্রশংসনীয় এবং মনে হয় আগে দেখা যায়নি। সাধারণত দেখা যায় ভোটের ফলাফল বেরোনোর পরে বিরোধী দলনেতা নেত্রীরা চিৎকার করে, হেরে যাওয়ার পরে এটা হয়েছে সেটা হয়েছে, এই কারচুপি হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে, বিপুল চিৎকার করতে থাকে, অভিযোগের সুর তুলতে থাকে। রাহুল গান্ধীকে ধন্যবাদ দিতে হয় যে রাহুল গান্ধী প্রাজ্ঞমনের পরিচয় দিয়েছে বিরোধী দলনেতা হিসেবে। ভোট পর্ব শুরু হওয়ার আগে কি ঘটেছে, ঘটছে, চলছে সে সম্পর্কে তিনি সকলকে সচেতন করতে চেয়েছেন। এটাই হওয়ার কথা গণতান্ত্রিক দেশে। আমি তাকে আমার একজন নাগরিক হিসেবে আমি মনে করি তিনি সঠিক ভূমিকা পালন করেছেন। হেরে যাওয়ার পরে সাধারণত যেটা ঘটে, চিৎকার চেঁচামেচি করার থেকে আগে থেকে সতর্ক করা কি ঘটে সেটা তিনি বলেছেন, সেদিক থেকে তার ভূমিকা প্রশংসনীয়। এই দুটো কথা আমার প্রথমে বলার ছিল। এর পরের পর্বে উজ্জয়িনী খুব ভোট বিশেষজ্ঞ, নির্বাচন বিষয়ে বিশেষজ্ঞ, খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছেন আমাদের তথ্যগুলো। আমার যেটা মনে হয় যে নির্বাচন প্রসঙ্গে 3টে পর্ব খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করা। সভ্য দেশের কথা আমি কেন বললাম অনুপম, এমন সভ্য হয়েছে আমরা যে শিক্ষকদের পদে যোগ্য অযোগ্য মিলিয়ে, এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম। শিক্ষক পদে কি হয়েছে, যোগ্য অযোগ্য মিলে গেছে বলে শিক্ষক পদে চাকরি করছিল যারা, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। এত সভ্য দেশে আমরা বাস করি, এমন গণতান্ত্রিক দেশে আমরা বাস করি। আর এই বিরোধী দলনেতার কথাও সেক্ষেত্রে বলতে হয়, দেশটা গণতান্ত্রিক বলে শাসক দল এবং বিরোধী দল একসঙ্গে মিলে সব কাজ করবে, এটাই কিন্তু গণতান্ত্রিক দেশের রীতি। আমাদের দেশে সেটাই রীতি হওয়ার কথা, কিন্তু সেখানে বিরোধী দলনেতা আজকে সতর্ক করে দিচ্ছেন, এইটুকু ভূমিকা মানুষ করছেন, কিন্তু একসঙ্গে বসে কখনো এদের কাজ করতে দেখা যায়? শাসক দলই সব, কেন্দ্রীয় শাসক দলই সব, রাজ্যের শাসক দলই সব, বিরোধী দলনেতাদের ভূমিকায় কোথাও করতে দেওয়া হয় না, শূন্য টূন্য কিসব বলা হয়। কিন্তু আমার তো মনে হয় গণতন্ত্রের একসঙ্গে শাসক দল বিরোধী যারা রাজনীতি করেন তাদের একসঙ্গে বসে সমস্ত সমস্যাগুলো নিরাকরণ করা উচিত। সেটা হয় না কেন? সেই ক্ষেত্রটা আজকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই বিরোধী দলনেতা বলছে উনি বলেই বলছেন
অন্যেরা কিন্তু বলতেও পারবেন না এখন, যতক্ষণ না নির্বাচন সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু উচিত নির্বাচনের আগে আমার মনে হয় গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা মানি, তাহলে শাসক দল এবং সমস্ত বিরোধী দল, কি রাজ্যের শাসক দল কি কেন্দ্রের শাসক দল, এবং সমস্ত বিরোধী দল একসঙ্গে মিলে নির্বাচন কমিশনের ক্ষেত্রে ঠিক ঠিক ভূমিকা নির্বাচন কমিশন পালন করছে কিনা সেটা দেখা জরুরি। না, অভিভাবকত্ব তারা করতে পারবেন না, কিন্তু তারা পরামর্শ দিতে পারবেন, ঠিক হলে অন্যায় ভুল হলে বলে দিতে পারবেন, কারণ নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। একদম এটা বলতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, স্বশাসিত সংস্থা। বিরোধী দলও তাদের উপর কিছু করতে পারে না, শাসক দলেও কিছু করতে পারে না। যেটা উজ্জয়িনী যে ভাষায় বললো, নিরপেক্ষ সংস্থা। শুধু নিরপেক্ষ নয়, নিরপেক্ষ তাদের থাকতে হবে, এবং থাকার সুবিধা আছে কারণ তারা স্বশাসিত। অন্যের দ্বারা শাসিত হওয়ার কোনো অবকাশই তাদের থাকার কথা নয়। অতএব নিরপেক্ষভাবে কাজ করার পূর্ণ সুবিধা তাদের রয়েছে, কারণ তারা স্বশাসিত সংস্থা। এবারে কোন কোন ক্ষেত্রে কারচুপি, ওই যে যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়ার মতন, আসল ভোটার নকল ভোটার মিলিয়ে দেওয়া, আমরা এত সভ্য আর এত গণতান্ত্রিকতা মানি, গণতান্ত্রিকতার আদর্শ মানি, এমন ভারতীয়দের দেশ আমাদের, যে আমরা দিব্যি আসল নকল ভোটার মিলিয়ে দিতে পারি। নির্বাচন কমিশন সেখানে স্বশাসিত সংস্থা হয়েও ছোট জগন্নাথ, অথবা আরো কিছু সক্রিয় ভূমিকাই নেয়। তাহলে মোটামুটি তিনটে প্রক্রিয়া সম্পর্কে, এই প্রক্রিয়ার তিনটে স্তর যদি ঠিক ঠিক করা যায়, তাহলে গণতন্ত্রকে বাঁচানো যায়। গণতন্ত্রের যে প্রাণবিন্দু, অর্থাৎ যে গণতন্ত্রের প্রাণটা যার মধ্যে লুকিয়ে আছে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া যদি একদম শেষ হয়ে যায়, কমিশনকে মৃত বলেছেন বোধহয় রাহুল গান্ধী বলছো, লিখেছ তুমি, উনি বলেছেন, বোঝা যায়নি অতটা, আমি ধরতে পারিনি ওর কথাগুলো, কিন্তু কমিশন মৃত বললেও বোধহয় ভুল বলা হচ্ছে। মৃত হলে তো তাদেরকে হয় কবর দেওয়া অথবা জ্বালিয়ে দেওয়া যেত, কমিশনকে। মৃত নয়, এটা অচৈতন্য, চেতনা হারা হয়ে গেছে, চৈতন্য হারা হয়ে গেছে, চৈতন্য ফিরিয়ে আনতে হবে, এবং সেটাই আমাদের কাজ। মৃত হয়ে গেলে হয় দাহ করে দাও, নয়তো কবর দিয়ে দাও, মিটে যাবে ঝামেলা। কিন্তু মৃত নয়, এটা মানে বলে বেশি আবেগবশত বলে ফেলেছে। আমি বলবো কমিশন চৈতন্য হারা, নিজেদের চেতনা হারিয়েছেন, এই নিজেদের বিবেক হারিয়েছে, এবং সেইগুলোকে ফিরিয়ে আনা খুব দরকার। কোন কোন ক্ষেত্রে তিনটে কথা বলে শেষ করব। এক হচ্ছে ভোটার তালিকা, সেখানে যেন আসল নকল না ঢুকে যায় যোগ্য অযোগ্যের মতন। তারপরে বলা হবে যেখানে নকল ভোটার অমুক আছে তমুক আছে, তোমার কাছে যে খেলাটা খেলা হলো, অদ্ভুত খেলা, পাওয়া যায় না যোগ্য অযোগ্যের যে খেলা হলো, সেরকম নির্বাচনের জন্য তৈরি থাকতে হবে আমাদের। আসল নকল ঢুকে গেছে ভোটার তালিকায়, এই ভোটার তালিকা যেন না হয়, এটা একটা দেখা দরকার। নির্বাচন কমিশনেরই কাজ সেটা, স্বশাসিত নির্বাচন কমিশন। দ্বিতীয় হলো ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো কারচুপি না হয়। এগিয়ে যাচ্ছে ভোটাররা, এগিয়ে গিয়ে যেখানে ভোট দেওয়া হয় সেই পর্যন্ত যাচ্ছে, তারপরে ভুতুড়ে ভোটটা দিয়ে দিচ্ছে। আসল ভুতুড়ে ভোটার বলবো আর তার বিপরীতে কি বলবো বুঝতে পারছি না। ভুতুড়ে ভোটার বা প্রকৃত ভোটার, এই প্রকৃত ভোটার বললেও শব্দটা আমার ঠিক আসছে না। মোট কথা, যে ভোটার ভোট দিতে যায় তার জায়গায় ভুতুড়ে ভোটার হয় গিয়ে দেখে যে তার ভোটটা দেওয়া হয়ে গেছে, অথবা তাকে নির্দেশ দেয়, এই হাউ মাউ খাও, এখানে ভোট দাও, নইলে বুঝতে পারবে তোমার ঘাড় মটকানো। এই তো চলে। তো সুতরাং ভোট দেওয়ার ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, সেটাও দেখবে নির্বাচন কমিশন। ব্যবস্থা সেইভাবে গ্রহণ করবে, নির্বাচনের গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন কমিশনের। তৃতীয় হলো ফলাফল। এমন দেশ আর এমন সভ্য মানুষ আমরা, আর এমন গণতান্ত্রিক দেশ আমাদের, যে আমরা ভোটার তালিকা ঠিক করা, ভোট দেওয়া, এবং তারপরে যে ভোটের ফলাফল, সেখানেও নিষ্কৃতি নেই। সেই ফলাফলের জায়গাতেও আমরা ভুতুড়ে কাণ্ড কারখানা করি। নির্বাচন কমিশন সেখানে কোথায় থাকে? ভুতুড়ে কাণ্ড করতে যারা ওস্তাদ, ভুতুড়ে কাণ্ড, তারা কিন্তু সেখানেও রীতিমতো ঘা দেয়। এই তিনটে পর্ব যদি নির্বাচন কমিশন ঠিক মতো করে বাঁচাতে না পারে, ভুতুড়ে কাণ্ড থেকে অব্যাহতি পেতে সাহায্য না করে, জনগণকে, যাদের কাছ থেকে নির্বাচিত হয়ে ক্ষমতা পেয়ে প্রতিনিধিরা তৈরি হয়,
কেউ শাসক দল হয়, কেউ বিরোধী দল হয়। বিরোধী দল হলে তো আবার কিছু পায় টায় না। আমি এইটা বুঝতে পারি না, জানো অনুভব, গণতন্ত্রের এই রূপটা দেখতে হবে বেঁচে থাকতে এই বয়সে, আমি ভাবতে পারি না। গণতন্ত্র মানে হচ্ছে শাসক দল আর বিরোধী দলের সমান জায়গা থাকবে, অবস্থান থাকবে, একসঙ্গে বসে কে কত ভোট পেয়েছে, কে শূন্য পেয়েছে, আর কে লক্ষ লক্ষ ভোট পেয়েছে, ওটা কথা নয়। কথা হচ্ছে একসঙ্গে বসে কাজ করতে হবে এবং সমস্ত কিছু ঠিকঠাক হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। আজকে দুর্নীতিটাই নীতি হয়ে গেছে। অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী নীতি টিতি বাদ দিয়ে দুর্নীতি এই তিনটে জায়গাতেই ঢুকে যাবে, এটাই স্বাভাবিক বলে মনে হয়। আর আমরা যে দাবিগুলো করছি সেটা অস্বাভাবিক। তো নির্বাচন কমিশন সম্পর্কে এটুকুই বলার, যেন কমিশন নিজেকে স্বশাসিত মনে করে ঠিক ঠিক করণীয় কর্তব্যগুলো পালন করে।